প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানে। আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ। দর্শক, আমরা আজকে খুবই বহুল পরিচিত একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটি আমরা সবাই জানি, ডিপ্রেশন বা বিষণ্ণতা। এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মনিম রেজা, মনোরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, মানসিক রোগ ও মাদকাসক্তি বিভাগ, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। আমাদের আজকের আলোচনার বিষয় স্যার ডিপ্রেশন। আসলে বাংলায় বিষণ্ণতা বলার থেকে ইংরেজিতে ডিপ্রেশন বললে বোধহয় আমাদের দেশে মানুষ খুব ভালো শব্দটাকে জাজ করতে পারে। আমি প্রথমে আপনার কাছে একটু জানতে চাইব, আমরা যে ডিপ্রেশন বলি বা বিষণ্ণতা, এটা কি আসলে এটা মানে কি রোগ? এটা কি কোনো রোগের বিষয় নাকি সাধারণ বিষয়? ধন্যবাদ আপনাদের, বিশেষ করে আজকে এই অনুষ্ঠানে এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য। তো আপনি যেটা বলেছেন এটা খুব ইন্টারেস্টিং করছেন। আসলে আমরা তো এমন কাউকেই হয়তো পাবো না যার জীবনে কখনোই ডিপ্রেশন আসে নাই, আমি আপনি সবাই আর কি। তো এই ডিপ্রেশন আমাদের মধ্যে কখনো আসা অর্থই কি আমরা হচ্ছে রোগী, বা আসলেই কি সেটা রোগ? না, এক কথায় ডিপ্রেশন মানেই সেটা রোগের পর্যায়ে পড়বে না। তো এটা কখন রোগ হবে, এটার সাথে আরও কিছু ক্রাইটেরিয়া বা কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন ধরেন কারো ডিপ্রেশন মানে মন খারাপ, আনন্দ পাচ্ছে না, ভালো লাগছে না, এ ধরনের কিছু লক্ষণের সাথে আরও কিছু লক্ষণ তার সাথে থাকতে হবে। এটা একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে হঠাৎ হঠাৎ করে কারো যদি মন খারাপ হয় এবং এটা যদি দীর্ঘ সময় ধরে না থাকে, তাহলে কিন্তু এটাকে ডিপ্রেশন রোগ বলা যাবে না। ডিপ্রেশন রোগ হতে হলে এটা দিনের ম্যাক্সিমাম সময়, সপ্তাহের অধিকাংশ দিনে এবং মাসের অধিকাংশ সপ্তাহেই এটা দীর্ঘ সময় ধরে মন খারাপটা স্থায়ী থাকতে হবে। যদি থাকে মিনিমাম, আমরা অনেক সময় 14 দিনের কথা বলি আর কি, যে অ্যাটলিস্ট 14 ডেজ যদি থাকে তাহলে সেটা রোগের পর্যায়ে পড়বে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে এই মন খারাপটা অন্য কোনো রোগ দিয়ে ব্যাখ্যা করা যাবে না। যেমন ধরেন তার অন্য একটা রোগ আছে, অন্য একটা মানসিক রোগী আছে, সেটার কারণে হয়তো তার কখনো কখনো মন খারাপ হচ্ছে, তাহলে কিন্তু শুধু এটাকে আলাদাভাবে ডিপ্রেশনের রোগ হয়তো আমরা বলবো না। আমরা হয়তো বলবো যে ওই রোগের একটা লক্ষণ হিসেবে এটা আসছে। আবার কখনো কখনো ধরেন অন্য শারীরিক রোগ থেকে তার বিষণ্ণতা তৈরি হতে পারে বা কোনো ওষুধের প্রভাবে তৈরি হতে পারে, তখন সেটাকে রোগ হবে, কিন্তু আমরা বলবো যে এই ডিপ্রেশনের রোগটা এই কারণে হয়েছে। তাহলে দেখছেন, আমাদের কিন্তু এমনি মন খারাপ থাকলেই কিন্তু আমরা সেটাকে রোগ হিসেবে বিবেচনা করছি না। রোগ হিসেবে বিবেচনা করতে গেলে আমাদের আরও কিছু জিনিস মিলিয়ে দেখতে হবে আছে কিনা। স্যার, খুব চমৎকার বলছিলেন যে ডিপ্রেশন বা বিষণ্ণতা আসলেই সেটা রোগের পর্যায়ে পড়বে না, এর সাথে আরও কিছু ক্রাইটেরিয়া বা আমরা যদি বলি কিছু আলাদা বৈশিষ্ট্য যুক্ত হতে হবে। আচ্ছা, আমরা যদি একটু, যেহেতু আমরা ধরে নিচ্ছি আপনার কথার ভিত্তিতে যে আলাদা বৈশিষ্ট্য থাকতে হবে, সেক্ষেত্রে আসলে কোনো লক্ষণ কি প্রকাশ পাবে বা কী ধরনের লক্ষণ প্রকাশ পাবে? জি, অবশ্যই কিছু লক্ষণ প্রকাশ পাবে, এবং দর্শক যারা দেখছেন তাদের বোঝার সুবিধার জন্য আমি খুব ইজি করে বলছি আর কি। যেমন ধরেন যারা এটা দেখছেন, জাস্ট নিজেকে জিজ্ঞেস করুন যে আপনার কি রিসেন্ট সময়, বিশেষ করে বিগত কয়েকদিন থেকে, কয়েক সপ্তাহ থেকে মনটা কি খারাপ, মানে কোনো কিছু ভালো লাগছে না, একটু লো মনে হচ্ছে, ডিপ্রেসড মনে হচ্ছে, এবং পাশাপাশি আপনার এরকম হচ্ছে কি না যে আপনি সব কিছু থেকে আপনার আগ্রহ হারিয়ে ফেলছেন, আগে যে মনে যে প্লেজার বা আনন্দ ছিল সেটা ধীরে ধীরে মনে হচ্ছে কমে যাচ্ছে, যে কাজ যে ভালো লাগতো সেটা এখন আর আগের মতো ভালো লাগছে না, যে কাজ করে আপনি আনন্দ পেতেন সেটাতে আগের মতো আর উৎসাহ পাচ্ছেন না। তো এই দুইটা ব্যাপারের মধ্যে কোনো একটাও যদি আপনার মধ্যে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে বাকি আরও কিছু লক্ষণ খুঁজে দেখতে হবে যে তার মধ্যে আরও কিছু লক্ষণ আছে কিনা। যেমন ধরেন আরও কিছু লক্ষণের মধ্যে কী কী থাকতে পারে? প্রথমত তার ঘুমের সমস্যা হতে পারে, ঘুম কমে যেতে পারে অথবা ঘুম বেড়ে যেতে পারে, অধিকাংশের ক্ষেত্রে কমে যায়। এটার পাশাপাশি তার খাবারের রুচি নিয়ে সমস্যা হতে পারে, খাবারের রুচি ইউজুয়ালি কমে যায়, কারো কারো বেড়ে যেতে পারে, তো সেখান থেকে ওজন কম বেশি হতে পারে। এর পাশাপাশি তার শারীরিক কিছু সমস্যা দেখা দিবে, যেমন ধরেন শরীর দুর্বল লাগবে, তারপরে অল্পতে সে হাঁপিয়ে যাবে, সারা শরীর ম্যাজ ম্যাজ করতে পারে, কারো কারোর মধ্যে আবার একটু অস্থিরতাও কিন্তু দেখা দেয়। এর পাশাপাশি কিছু সাইকোলজিক্যাল সমস্যা হয়, যেমন ধরেন কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে তার মধ্যে সিদ্ধান্তহীনতা তৈরি হয়, মানে কি করব না করব বা যেটা করছি ঠিক হচ্ছে কি না, এরকম একটা দ্বিধা তার মধ্যে তৈরি হয়। পাশাপাশি কখনো কখনো ডিপ্রেশন যদি বেশি হয়ে যায়, তাহলে তার মধ্যে কিন্তু একটু ব্লেমিং টেন্ডেন্সি আছে। যেমন ধরেন কোনো একটা খারাপ কিছু ঘটেছে, ফ্যামিলিতে হোক বা তার নিজের ক্ষেত্রে হোক, সে হয়তো ওখানে দায়ী না, কিন্তু তার মনে হতে থাকে যে আমার জন্যই মনে হয় এরকম হলো, আমি মনে হয় অপরাধী। এটা যখন আরও বেশি বাড়তে থাকে, তখন তার একটা সময় মনে হয় যে আমার এই জীবনটা একবারে হতাশায় পূর্ণ, এই জীবনটা মিনিংলেস, এবং এই জীবন থাকার চাইতে না থাকাই ভালো, এরকম। এটা আরও
অ্যাডভান্স ধাপে গেলে তখন তার মধ্যে কিন্তু আত্মহত্যার চিন্তাও আসে, এবং একটা সময় আত্মহত্যা শুধু চিন্তা থাকে, ইচ্ছা থাকে না, পরবর্তী ধাপে তার মধ্যে ইচ্ছেও চলে আসে, এবং একটা সময় যেয়ে কিন্তু সে আত্মহত্যার মতো খারাপ ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। তো এই যে দেখেন যে প্রথমে তার মন খারাপ থাকলো, তারপরে তার সব কিছু থেকে আগ্রহ হারিয়ে যাচ্ছে, এবং এর পাশাপাশি আরও যে লক্ষণগুলো বললাম, এই ধরনের ব্যাপার যদি কারোর মধ্যে থাকে তাহলে তার অবশ্যই মনে করা উচিত যে আমি সম্ভবত ডিপ্রেশনের রোগে আক্রান্ত হয়ে গেছি। আচ্ছা, এই ক্ষেত্রে স্যার আপনি যেটা বললেন যে তার মনস্তাত্ত্বিক ব্যাপারটা অনেক বেশি জড়িত, শারীরিক কোনো লক্ষণ কি ফুটে উঠতে পারে? হ্যাঁ, শারীরিক লক্ষণ ফুটে উঠতে পারে, এবং এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আর কি। আপনি যে কোনো সাইকিয়াট্রিস্টকে যদি জিজ্ঞেস করেন যে ডিপ্রেশনের রুগীরা তাদের কাছে এসে কী বলে, যেমন ধরুন আমি আজকেই যে রুগীগুলো দেখেছি এর মধ্যে কয়েকজন ডিপ্রেশনের পেশেন্ট ছিলেন, তো তারা কিন্তু কখনোই এসে বা খুব কম ক্ষেত্রে এসে আপনাকে বলবে যে আমার মন খারাপ, ভাল লাগছে না কোনো কিছু। তারা কিন্তু শুরুতেই যেটা বলে সেটা কিন্তু তারা একটা শারীরিক লক্ষণের কথাই বলে। সেই লক্ষণগুলো কী কী? যেমন তারা বলতে পারে যে সারা শরীর দুর্বল, মানে বল পায় না। তারপরে তারা বলতে পারে যে তাদের মাথা দিয়ে গরম ওঠে, ভাপ উঠে, ঘাড় ব্যথা, সারা শরীর ব্যথা, তারপরে হচ্ছে তাদের পেটের সমস্যা হচ্ছে, মাথা ব্যথা করছে, ঘুমের প্রবলেম হচ্ছে। এই ধরনের সমস্যাগুলো নিয়েই কিন্তু তারা প্রথমত ডাক্তারের কাছে আসে। এবং এখানে একটা ব্যাপার আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে দেখেন যে ডিপ্রেশনটা কিন্তু একটা মানসিক রোগ, এবং আপনার যখন শারীরিক একটা সমস্যা হচ্ছে তখন আপনি তো সরাসরি সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন না, তখন কিন্তু তারা শারীরিক এই ব্যথার সমস্যা নিয়ে যায় হচ্ছে একজন অন্য ডক্টরের কাছে। এবং সেখানে যদি তার ডিপ্রেশনটা ধরা না পড়ে তাহলে কিন্তু এরকম আমরা দেখি যে মাসের পর মাস সে হয়তো ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছে বা অন্য ওষুধ খেয়ে যাচ্ছে, যেটাতে আলটিমেটলি কিন্তু লাভ হবে না। রোগটা দীর্ঘায়িত হয়, তার পেছনে যে ডিপ্রেশনের কারণে এটা হচ্ছে সেই কারণটা উদ্ঘাটন হয় না ভালোভাবে। রোগটা দীর্ঘদিন হওয়ার পরে অনেক সময় দেখা যায় আমাদের কাছে তারা আসে। তো আসলে আমরা যখন খোঁজ নিই ভালোভাবে, ডিটেল হিস্ট্রি নিই, তখন আমরা দেখি যে হ্যাঁ, তার শারীরিক লক্ষণগুলো আছে, কিন্তু এটার পাশাপাশি তার ডিপ্রেশনটা আছে, এবং মূলত ডিপ্রেশনের কারণেই তার এই শারীরিক লক্ষণগুলো হচ্ছে। শারীরিক লক্ষণের আরও কয়েকটা ব্যাপার থাকে যেটা সাধারণত রুগীরা ওইভাবে উল্লেখ করেন না, আমি তারপরে বলে দিই। যেমন ধরেন কারো ক্ষেত্রে হচ্ছে কনস্টিপেশন হতে পারে, দ্যাট মিনস পায়খানা শক্ত হতে পারে। ফিমেল যারা, মহিলা যারা, তাদের ক্ষেত্রে মাসিকের অনিয়ন্ত্রণ হতে পারে, মাসিক বন্ধ হয়ে যেতে পারে। তারপরে যাদের বৈবাহিক জীবন আছে তাদের ক্ষেত্রে সেক্সুয়াল সমস্যা হতে পারে, যেমন সেক্সের ব্যাপারে আগ্রহ কমে যেতে পারে। এটা নিয়েও কিন্তু আমাদের কাছে অনেকে আসে যে এখন আর আগের মতো হচ্ছে সেক্সুয়াল যে প্লেজার বা আগ্রহ সেটা আর পাচ্ছে না। তো না পাওয়ার ফলে দেখা যায় যে অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এটা নিয়ে একটু মনোমালিন্য হয়। তো সেক্সুয়াল প্রবলেম হিসেবে তারা আমাদের কাছে আসে, কিন্তু আমরা কারণ খুঁজতে যেয়ে দেখি যে আসলে তার মধ্যে ডিপ্রেশন আছে, এবং ডিপ্রেশনের কারণে এটা হচ্ছে। খুব চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি যেটা বললেন, সর্বশেষ যে পয়েন্টটা থেকে শুরু করে, যে মানসিক যেই লক্ষণের পাশাপাশি শারীরিক অনেকগুলো লক্ষণ ফুটে ওঠে। আমরা যদি স্যার আপনার কাছে একটু জানতে চাই যে আসলে কি ডিপ্রেশনকে ক্লাসিফিকেশন করা যেটা আমরা বলি বা ধরন, এর কি কোনো ধরন হয় বা টাইপ হয়? হ্যাঁ, কিছু ভাগে ভাগ করা যেতে পারে, যদিও মৌলিকভাবে সকল ভাগেরই কমন বৈশিষ্ট্য আছে কিছু একই রকম, তবে তারপর আমরা কিছু ভাগ করে ফেলি। যেমন একেবারে কমন যদি আমরা ভাগ করি তাহলে একটাকে আমরা বলি ইউনিপোলার, আর আরেকটাকে হচ্ছে বাইপোলার। ইউনিপোলার মানে হচ্ছে ইউনি মানে এক, পোল মানে হচ্ছে একটা মেরু, তার মানে এখানে শুধু ডিপ্রেশনের লক্ষণগুলোই থাকে, অন্য ধরনের লক্ষণ থাকে না। আর আরেকটা বললাম হচ্ছে বাইপোলার ডিপ্রেশন, তার মানে এখানে বাই মানে দুই, পোল মানে হচ্ছে দুইটা মেরু। তাহলে এখানে একদিকে যেমন থাকে ডিপ্রেশনের লক্ষণ, এই একই রোগীরই কখনো কখনো অন্য ধরনের লক্ষণও থাকে, বিপরীত লক্ষণ। যেমন এখানে মন খারাপ থাকে, ওখানে মনটা খুব ভালো হয়ে যায়। এখানে কোনো কিছু আগ্রহ পায় না, ওখানে অনেক কিছু করার আগ্রহ তার মধ্যে তৈরি হয়। তো এইটা একটা ধরন, আর এটা একটা ধরন। তো মূলত এই দুই ভাগে ভাগ করা যেতে পারে। এরপরে আরও কিছু ভাগ আছে সময়ের উপরে ভিত্তি করে। যেমন আমি প্রথমে আপনাকে বললাম যে 14 দিন যদি থাকে তাহলে আমরা সেটাকে ডিপ্রেশনের রোগ বলছি। এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এই সময় এই রোগটাই যদি দীর্ঘ সময় ধরে থাকে, যেমন 2 বছরের বেশি সময় থাকে, তখন আমরা সেটাকে বলি পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এটার একটা নাম হচ্ছে ডিসথাইমিয়া। এই ডিপ্রেশনটা কারো কারো ক্ষেত্রে সিজনের সাথে সম্পৃক্ত। যেমন ধরেন তার এমনিতেই সমস্যা হয় না, কিন্তু যখনই শীতকাল আসে, হ্যাঁ, তখনই তার এই রোগটা বেড়ে যায়। আবার এই দেখা যাচ্ছে যে টানা কয়েকবার শীতকালের সময় তার এই রোগটা হচ্ছে, তখন কিন্তু এটা ডিপ্রেশনই থাকছে, কিন্তু আমরা তখন এটাকে বলি সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। তো এইভাবে কিছু ভাগ করে ফেলা যায় আর কি। এটা কি স্যার বিষয়টা এরকম যে আমাদের অনেকের ভিতরে এই ধরনের একটা এটা মানে কথা চালু আছে যে শীতকাল আসলে আমাদের ডিপ্রেশনটা বেড়ে যায়? একেবারে এক লাইনে বললে যে আসলে ব্যাপারটা সেরকম না। যাদের এই রোগটা আছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই শীতের সময় ডিপ্রেশনের রোগ আকারে আসে। আর এমনিতে শীতকালে আমরা তো একটু বাইরে বেড়াই কম, বাসাতেই থাকি, তো একা একা থাকার পরিমাণটা বাড়ে, তো এটার কারণে হয়তো কারো কারো একটু লো ফিল হতে পারে, কিন্তু এটা আসলে ঠিক ডিপ্রেশনের রোগ না।
স্যার আমি যদি আপনার কাছে একেবারে স্পেসিফিক জানতে চাই, আপনারা তো প্রতিদিন অনেক ধরনের ডিপ্রেশনের রোগী, বিষণ্ণতার রোগী আপনারা ডিল করে থাকেন। আসলে আপনারা এই জিনিসগুলো ডিল করতে গিয়ে মৌলিকভাবে কি কি বিষয় বা কি কি কারণ আপনাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মানুষ এই বিষয়গুলোতে আসলে বেশি ডিপ্রেসড হয়ে যায় বা ডিপ্রেশনের রোগী? হ্যাঁ, ডিপ্রেশনের একটা ব্যাপার হচ্ছে যে এটাকে আমরা কারণগুলোকে যদি ভাগ করি তাহলে মোটামুটি ধরেন তার নিজস্ব কিছু ফ্যাক্টর আছে, তার আশেপাশের পরিবেশের কিছু ফ্যাক্টর আছে, সামাজিক কিছু ফ্যাক্টর আছে। নিজস্ব ফ্যাক্টরের মধ্যে তার জেনেটিক কিছু ব্যাপার আছে। যদি তার ফ্যামিলিতে ডিপ্রেশনের ইতিহাস থাকে তাহলে তার মধ্যে ঝুঁকি বাড়বে। তবে এখানে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে ফ্যামিলিতে থাকা মানেই যে সবার ডিপ্রেশন হয়ে যাবে এরকম না, আবার কারো ডিপ্রেশন হয়েছে মানে যে তার ফ্যামিলিতে থাকতে হবে এরকমও না। তবে যাদের থাকে তাদের এই ঝুঁকিটা বাড়ে, এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের পারিপার্শ্বিক যদি আমরা কোনো খারাপ পরিস্থিতির মধ্যে পড়ি যেটাকে আমরা যথাযথভাবে মোকাবেলা করতে পারি না, তাহলে তাদের মধ্যে কিন্তু এখানে হতে পারে। এই জায়গাটায় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সবার খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে কেউ যখন ডিপ্রেসড হয় বা কারো যখন এই রোগটা হয় তখন আমরা সবাই খুঁজতে থাকি যে তার কোনো সমস্যা হয়েছে কিনা, বা তার একাডেমিক, ফ্যামিলিয়াল, ব্যবসায়িক বা কোনো প্রবলেমের মধ্যে সে পড়েছে কিনা। তো আমরা অনেক সময় দেখি যে না, এই ধরনের কোনো সমস্যাই নাই, তখন কিন্তু আমরা বলি যে না, ওর তো কোনো সমস্যা নাই, তাহলে ও কেন ডিপ্রেসড হবে, ওর তো সবই আছে। এই জায়গাটায় ডিপ্রেশনের একটা ধরনের কথা উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে ডিপ্রেশনের একটা ধরনকে আমরা বলি এন্ডোজেনাস ডিপ্রেশন, যেটা অ্যাকচুয়ালি বাহ্যিকভাবে তেমন কোনো কারণ থাকে না, কিন্তু তারপরেও যে কোনো মানুষ কিন্তু এই ডিপ্রেশনের মধ্যে পড়ে যেতে পারে। অ্যাপারেন্টলি এভরিথিং নর্মাল, কিন্তু তারপরে এটা হতে পারে। তো এই কারণের মধ্যে মূলত তাহলে আমরা পেলাম একটা হচ্ছে বায়োলজিক্যাল কজ, তার মানে জেনেটিক প্রভাব আছে। এর বাইরে সামাজিক পরিবেশ পরিস্থিতি, অ্যাডভার্স সিচুয়েশান যেগুলো সে মোকাবেলা করতে পারে না, সেখান থেকেও কিন্তু হতে পারে। যেমন ধরেন একটা স্টুডেন্ট, অ্যাপ্লিকেন্ট, এই যে অ্যাডমিশন চলছে বিভিন্ন জায়গায়, তো সে ধরেন চায় হচ্ছে মেডিকেলে ভর্তি হতে, কিন্তু দেখা গেলো যে সে চান্স পেল না, এখান থেকে কিন্তু তার হতে পারে। একটা ফ্যামিলিতে একটা মেয়ের তার হচ্ছে নতুন বিয়ে হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে শ্বশুর বাড়িতে তার অ্যাডজাস্টমেন্ট ভালো হচ্ছে না, সেখান থেকে তার হতে পারে। ফ্যামিলি থেকে মারা গেল, সেখান থেকে হতে পারে। ব্যবসায় কারো লস হলো, সেখান থেকে হতে পারে। তো এই কারণগুলোই মূলত হচ্ছে আমরা যদি মোটা দাগে বলি তাহলে হয়। এবং আমাদের দেশে কারণ যে খুব আলাদা তা না, এগুলোর মধ্যেই থাকে। বিশেষ করে আমাদের দেশে মেয়েদের ডিপ্রেশনের একটা বড় কারণ হচ্ছে তার পারিবারিক অশান্তি, বিশেষ করে হাজব্যান্ড, শ্বশুরবাড়ির ফ্যামিলি, তাদের যথাযথ কোঅপারেশন যদি না থাকে, সেখান থেকে তারা বেশি ভোগেন। স্যার, আপনার কাছে একেবারে একটা প্রশ্ন, সেটা আপনার অভিজ্ঞতার জায়গা থেকে জানবো। সেটা হলো যে মানুষ যখন ট্রমাটাইজ হয়ে যায়, সেখান থেকে কি কোনো ডিপ্রেশনের সুযোগ বা সেখান থেকে কোনো ডিপ্রেশন আসতে পারে? ডিপ্রেশন ট্রমাটাইজড অবস্থা থেকে আসতে পারে, এবং আমরা যেসব রুগী দেখি তাদের একটা বড় অংশই কোনো না কোনো ধরনের ট্রমা থাকে। এখন এই ট্রমার ব্যাপারটা একটু ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে যে ট্রমা বলতে আমরা অনেক সময় খুব গুরুতর বা সিরিয়াস কিছু না হলে আমরা এটাকে হয়তো সাইকোলজিক্যাল ট্রমা হিসেবে গ্রহণ করি না, কিন্তু এই ট্রমার ব্যাপারটা এক একজনের কাছে এক এক রকম। আপনার কাছে হয়তো যেটা কোনো চাপের মতো ব্যাপারই না, সেটাই কিন্তু আমার কাছে অনেক চাপের ব্যাপার হতে পারে। তো এই ধরনের যে কোনো ট্রমা যদি আমাদের হয় এবং সেটা যদি আমরা যথাযথ হেলদি ওয়েতে মোকাবেলা করতে না পারি, তাহলে সেখান থেকে কিন্তু ডিপ্রেশন ডেভেলপ করতে পারে। আপনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সাভারে। আমরা যতটুকু জানি যে লাস্ট আমাদের বাংলাদেশের ইতিহাসে জুলাই বিপ্লব হয়ে গেল, অনেক রোগী সম্ভবত সাভারের ওখানে এসেছে। একেবারে আপনার অভিজ্ঞতার জায়গা থেকে এই যে জুলাই বিপ্লবে যেই আমাদের ছাত্র জনতা বা যারা মারা গেল বা অনেকেই আহত হয়েছে, এখানে কিন্তু একটা ট্রমার ব্যাপার আছে, সেখান থেকে ডিপ্রেশন, এই ব্যাপারটা যদি আপনি একটু অভিজ্ঞতা জায়গা। এটা আপনি খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তুলে ধরেছেন। আমার মনে হয় যে যেটাকে আসলেই আমাদের সবারই একটু গুরুত্ব দিয়ে দেখা দরকার, সেটা হচ্ছে আমরা আমাদের ক্লিনিক্যাল অভিজ্ঞতা থেকে দেখছি, বিশেষ করে আমি সরাসরি অনেক পেশেন্ট দেখেছি যে যারা এই ট্রমা তো অনেক ধরনের হয়েছে। কেউ হয়তো নিজে আহত হয়েছে, কেউ হয়তো তার ফ্রেন্ডকে হারিয়েছে, তারপরে কারো ফ্যামিলিতে গেছে, হ্যাঁ চোখের আঘাত হয়েছে। যেমন আমি আমার একটা পেশেন্টের উদাহরণ দিয়ে বলি যে উনি একটা মাদ্রাসার স্টুডেন্ট। তো উনি যেদিন আন্দোলনে যেতে চায় সেদিন ওনার বাসা থেকে নিষেধ করে, কিন্তু তারপরে উনি ফ্রেন্ড সার্কেলের সাথে বের হয়ে যান, এবং ওই আন্দোলনেই ওনার একেবারে কাছের একটা বন্ধু গুলি খেয়ে মারা যান। তো তারপর থেকে এখন তার মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রচণ্ড মন খারাপ থাকে, এবং তার কাছে তার এই জীবনটা অর্থহীন হয়ে যাচ্ছে। এই যে আমি যে প্রথমে বললাম যে একটা সময় যে জীবনকে আর মিনিংলেস লাগে, সে কিন্তু মোটামুটি এই পর্যায়ে চলে গেছিল। তারপরে তার ফ্যামিলি তাকে আমাদের কাছে নিয়ে আসে। তো এটা জাস্ট একটা উদাহরণ, এরকম অনেকেই আছে যারা কিন্তু এই ধরনের ডিপ্রেশনের মধ্যে ভুগছে, এবং ডিপ্রেশনের মধ্যে ভুগছে কিন্তু অনেকেই হচ্ছে চিকিৎসকের কাছে যেতে পারছে না, যাচ্ছে না, আবার অনেকে হয়তো এটাকে ওইভাবে রোগ হিসেবে বিবেচনাই করছে না। তো
আমার মনে হয় যে এটার একটা ভালো স্টাডি হওয়া দরকার। অ্যান্ড ইভেন আমি যে লক্ষণগুলো বললাম, এই ধরনের লক্ষণ যদি কারো নিজের মধ্যে থাকে, অথবা আপনি যদি খেয়াল করেন যে আশেপাশে কারোর মধ্যে আছে, তাহলে অবশ্যই সেটাকে আমলে নিয়ে এবং আসা দরকার। আমরা যদি একটু এখানে অ্যাড্রেস করি যে আসলে যেহেতু এটা একটা সামষ্টিক ক্যাটাস্ট্রফি ছিল, সেখানে আমার মনে হয় যে স্যার এটা ব্যক্তিগত পর্যায়ে না নিয়ে এটাকে সামাজিকভাবে রাষ্ট্রীয় পর্যায়ে, এটা সামাজিক রাষ্ট্রীয় পর্যায়ে নেওয়া উচিত। এবং সামাজিক রাষ্ট্রীয় পর্যায়ের কিছু উদ্যোগ অলরেডি আছে, যেমন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, এটার আলাদা সেল আছে, বিএসএমইউতে এটা আলাদাভাবে পেশেন্ট দেখা হচ্ছে, অ্যান্ড ইভেন সকল সাইকিয়াট্রিস্টই এটার ব্যাপারে বেশ সহানুভূতিশীল নিয়ে অপেক্ষা করছেন। তো আমার মনে হয় যেটা নিয়ে যদি রাষ্ট্রীয়ভাবে আরও সচেতনতা বাড়ানো যায়, বিশেষ করে তাদের সাথে তো যারা ট্রমাটাইজড তাদের যোগাযোগটা বেশি, তো তারা যদি এই ব্যাপারটাকে আরও একটু এমফেসাইজ করেন, তাহলে আমার মনে হয় রুগীদের জন্য এটা সুবিধা হবে। বা যদি মনে করা হয় যে আরও কিছু ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস বাড়ানোর দরকার আছে, তো সেটাও করা যেতে পারে। খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলছিলেন স্যার। আমরা একটা বিষয়ে আপনার আলোচনায় এসেছে, আমরাও সেটা একটু রিলেট করতে চাই, যে ডিপ্রেশনের একটা পর্যায়ে গিয়ে রোগী আত্মহত্যার দিকে চলে যায়, যেটা খুবই মারাত্মক, খুবই ভয়াবহ। এই জায়গাটা আসলে কোন পর্যায়ে রোগীরা চলে যায় বা কেন যায়, যদি একটু বলেন। এটার কারণ হচ্ছে যে এটা ইউজুয়ালি ডিপ্রেশন যখন খুব সিভিয়ার হয় তখন এটা হয়। সিভিয়ার হলে যখন তার লাইফটা একবারে মিনিংলেস হয়ে যায়, কোনো অর্থ পায় না বেঁচে থাকার, তখন এটা হয়। এবং আরেকটা কথা এখানে বলা দরকার, সেটা হচ্ছে যে আমরা ধরেন আমাদের আশেপাশে সবারই কিন্তু আত্মহত্যা করে ফেলেছে এরকম মানুষ আছে পরিচিত। অনেকের ক্ষেত্রে আমরা এরকম খেয়াল করি যে না, মানুষটা তো ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে আত্মহত্যার সংবাদ আমরা পাই। হ্যাঁ, যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি, আমাদের একটা কলিগ রিসেন্টলি এভাবে আত্মহত্যা করে ফেলেছেন। তো যখন আত্মহত্যার সংবাদটা সোশ্যাল মিডিয়ায় আসলো, তখন তার পরিচিত অনেকেই বলছে যে না, ওর সাথে তো আমার কিছুদিন আগেও দেখা হয়েছে, কথা হয়েছে, আমার কাছে তো এরকম মনে হয় নাই। কিন্তু ভেতরে ভেতরে কিন্তু উনি ঠিকই ডিপ্রেস ছিলেন। আমরা খোঁজ নিয়ে দেখলাম যে উনি কিছু চিকিৎসাও নিচ্ছিলেন, কিন্তু চিকিৎসাটা যথাযথ হচ্ছিল না। তো এই ডিপ্রেশনটা বাড়তে বাড়তে একটা পর্যায়ে যেয়ে কিন্তু এরকম আত্মহত্যার চিন্তা আসতে পারে, এবং একটা পর্যায়ে যেয়ে মানুষ তার যে সেলফ কন্ট্রোল, আত্মহত্যা না করার ব্যাপারে, আমাদের দেশে বিশেষ করে ধরেন ধর্মীয় কারণে অনেকে এটা থেকে বিরত থাকেন, কিন্তু একটা পর্যায়ে এই বাধাটাও কিন্তু কাজ করে না। কেন কাজ করে না? কারণ তার কাছে মনে হয় যে আমার আর ভালো হওয়ার কোনো উপায় নাই এবং এখান থেকে আর কোনো পরিত্রাণ নাই। তো একটা খুবই ডিপ্রেসড অবস্থা, যার লাইফের সকল মিনিং লস্ট হয়ে গেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, এবং সে ভাবছে যে আমি আর কখনোই এখান থেকে ফেরত আসতে পারবো না, সেই সময় আসলে সে মনে করে যে এটা মৃত্যুই হয়তো এটা সমাধান। একেবারে স্যার আপনার প্রফেশনের সাথে প্রশ্ন, আপনি একজন চিকিৎসক, সারাক্ষণ আপনারা রোগী নিয়ে ডিল করেন এবং একজন মানসিক রোগ বিশেষজ্ঞ আপনি। আমার একটা পার্সোনাল অবজারভেশন, বা আমরা মিডিয়াতে মাঝে মাঝে যে জিনিসগুলো দেখি, প্রায়শই চিকিৎসকদের আত্মহত্যার খবরটা পাওয়া যায়। স্বাভাবিকভাবে রোগীরা অসুস্থ হলে, মানসিকভাবে ডিপ্রেসড হলে চিকিৎসকের কাছে যান এবং তারাই আমাদের একটা ভরসা থাকে। কিন্তু সেই জায়গায় মেডিকেল স্টুডেন্ট বা চিকিৎসকরা, তারা যখন আত্মহত্যার এই জায়গাটা চলে যায়, এই বিষয়টা আসলে কিভাবে দেখেন স্যার আপনি? এটা আপাত দৃষ্টিতে এটা বেশ দুঃখজনক আর কি, কারণ আমরা চিকিৎসক যারা, তারা তো এই রোগ নিয়ে পড়াশোনা করছি, তো আমাদের মধ্যে যখন এটা হয় তখন এটা অন্যদের চাইতে হয়তো বেশি মানে চোখে পড়ে আর কি। এমনি ইন জেনারেল হচ্ছে পরিসংখ্যানের দিক থেকে ডাক্তারদের মধ্যে আত্মহত্যার রেট অন্যদের চাইতে খুব বেশি না, মোটামুটি একই ধরনের রেট আর কি। কিন্তু ওই যে বললাম যে যেহেতু চিকিৎসক আত্মহত্যা করে ফেললে তাদেরটা বেশি আলোচনায় আসে। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি জানেন যে মানসিক রোগ নিয়ে আমাদের মধ্যে বেশ স্টিগমা আছে। মানে কেউ একটা মানসিক সমস্যায় ভুগতে ভুগতে সে হয়তো মারা যাচ্ছে, আত্মহত্যা করে ফেলছে, তারপরেও কিন্তু সে এটা কাউকে বলতে পারছে না। বললে হচ্ছে তারা স্বাভাবিকভাবে নিচ্ছে না। অনেকে আত্মহত্যা যেটা রোগ, এটা যে অসুখ থেকে হতে পারে, এটাকেই রিকগনাইজ করে না। কি বলে যে ও তো ইচ্ছে করে। হ্যাঁ, ওর কিসের অভাব, কোনো সমস্যা নেই। যেমন ধরেন আপনি চিন্তা করেন যে একটা স্টুডেন্ট, সে অ্যাডমিশন, ভালো স্টুডেন্ট, পরীক্ষা দিয়ে চান্স পেয়ে সে পড়াশোনা করছে, তাহলে তার সমবয়সীদের সাথে মেলালে তার জীবনে কিসের অভাব তো নেই। সে একটা ভালো প্রতিষ্ঠানে পড়ছে, সাপোজ ঢাকা ইউনিভার্সিটিতে, কিন্তু তার মধ্যে কিন্তু ওই যে বললাম যে এন্ডোজেনাস ডিপ্রেশন হতে পারে, এক্সোজেনাস তার অ্যাফেয়ার থেকে ডিপ্রেশন হতে পারে, ক্লাসের পারফরমেন্স থেকে হতে পারে। কিন্তু এই যে আক্রান্ত হচ্ছে, এটা তো সে কারোর সাথে শেয়ার করতে পারছে না, চিকিৎসা নিতে পারছে না ঠিকভাবে স্টিগমার কারণে। তো এই কারণে দেখা যায় যে ডাক্তারদের ক্ষেত্রে এটার পরিমাণটা আরও বেশি, কারণ
বলে না মানুষ যে ডাক্তার তার আবার রোগ কিসের, হ্যাঁ। তো এইটার কারণে কিন্তু আমার যেটা মনে হয় যে তারা হেলথ চিকিৎসা নিতে চায় আরও কম, হেলথ সিক করতে চায় আরও কম। দেখা যাচ্ছে ভেতরে ভেতরে বাড়ছে, কিন্তু যে চিকিৎসাটা নেওয়া দরকার সাধারণ একটা মানুষ হলে সহজে নিয়ে ফেলতে পারতো, সে হয়তো নিতে চাচ্ছে না। একটা উদাহরণ দিয়ে বলি যে আমি রিসেন্ট একটা পেশেন্ট দেখেছি, উনি একটা মানে ঢাকার বাইরের একটা মেডিকেল কলেজের, ওই মেডিকেল কলেজে কিন্তু সাইকিয়াট্রিস্ট আছেন, ওনার সমস্যা হচ্ছে, উনি কিন্তু সেই সাইকিয়াট্রিস্টকে দেখাতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ উনি যদি সাইকিয়াট্রিস্টকে দেখান, সামহাও যদি এটা ক্লাসে সবাই জেনে যায়, তাহলে উনি একটা বিরূপ পরিস্থিতির মধ্যে পড়বেন। উনি কিন্তু ঢাকার বাইরে থেকে আমার কাছে এসেছেন তার এই সমস্যাটা নিয়ে। তো এই স্টিগমাটা আসলে ভেঙে ফেলতে না পারলে আমরা এটাকে যথাযথভাবে মোকাবেলা করতে পারবো না। এখানে স্যার আরেকটা বিষয় বলা যায়, ধরেন চিকিৎসক থেকে শুরু করে যেই পেশাতে আসলে রোগী বা সাধারণ মানুষের সাথে ইন্টারাকশন খুব বেশি, বা যেখানে প্রেশারাইজেশনটা একটু বেশি থাকে সামাজিকভাবে বা মানসিকভাবে, তাদের ক্ষেত্রে এই জায়গাটা একটু বেশি। সেটা বলতে পারেন আপনি যে তাদের ক্ষেত্রে ঝুঁকিটা বেশি থাকে। যেমন একজন চিকিৎসককে এবং মেডিকেল স্টুডেন্টকেও হচ্ছে পড়াশোনা নিয়ে, রোগী দেখা নিয়ে অনেক প্রেশারের মধ্যে থাকতে হয়, এবং এই প্রেশারটা যদি হেলদি ওয়েতে ডিল করা আমরা না শিখতে পারি, তাহলে কিন্তু আমাদের চাপটা আসলে বেশি। আমাদের দেশে সম্ভবত পেশেন্ট এবং ডক্টরের রেশিওটা অনেক কম, এবং একজন ডক্টরকে অনেক পেশেন্ট দেখতে হয় প্রতিদিন। এর বাইরেও আমাদের পড়াশোনার কালচার, মেডিকেল কলেজের এনভায়রনমেন্ট, সবগুলোই আসলে এখানে সেটাও একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। খুব চমৎকার স্যার, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলছিলেন। আমরা যদি একটু টেস্টের দিকে চলে যাই, বা পরীক্ষা যেটা আমরা বলি, আসলে এই ধরনের রোগের ক্ষেত্রে আসলে কি ধরনের পরীক্ষা রোগীরা প্রাথমিক পর্যায়ে করবে, বা আপনারা কি ধরনের পরীক্ষা সাজেস্ট করেন? আচ্ছা, মানে রোগীরা যখন ডাক্তারের কাছে আসেন এবং ডাক্তার যখন তাকে একটা পরীক্ষা দেন, তখন সেটা লক্ষ্য থাকে কি যে পরীক্ষার মাধ্যমে রোগটা হয়তো ধরা পড়বে। তো আমাদের কাছে যারা আসেন, আমরা যখন কোনো পরীক্ষা দিই, তারা হয়তো এভাবে চিন্তা করেন, কিন্তু ডিপ্রেশন সুনির্দিষ্টভাবে কোনো পরীক্ষা দিয়ে নির্ণয় করা সম্ভব না। কিন্তু আমরা তার পরীক্ষা দিই। কেন দিই? কারণ আমরা হচ্ছে তার অন্য কোনো শারীরিক রোগ আছে কিনা, কারণ যাদের ডিপ্রেশন থাকে তাদের অনেকেরই হচ্ছে শারীরিক বিভিন্ন রোগ থাকে। তো সেই রোগগুলো ধরার জন্য আমরা কিছু টেস্ট আমাদের দিতে হয়। আবার আমরা যে চিকিৎসার জন্য যে ওষুধ দিই, সেই ওষুধ শরীরে উপযুক্ত কিনা সেটা দেখার জন্য আমাদের কিছু রুটিন পরীক্ষা করে দেখতে হয়। তো এই কারণে আমরা তাদের কিছু টেস্ট করে থাকি। খুব কমনলি বললে হরমোনাল অ্যাসেসমেন্ট আমাদের করে ফেলতে হয়। এর বাইরে তার কিডনি ঠিক আছে কিনা, লিভার ঠিক আছে কিনা, হার্টের ফাংশন ঠিক আছে কিনা, তার এমনি রক্তের যেসব উপাদান নর্মাল থাকে সেটা ঠিক পর্যায়ে আছে কিনা, এই জিনিসগুলো আমাদের আসলে চিকিৎসার আগে দেখে ফেলতে হয়। কিন্তু এগুলো আমরা জাস্ট ডিপ্রেশনকে ডায়াগনোসিস করার জন্য করতে দিই না। আপনার আলোচনায় একটা গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে, যে হরমোনাল ব্যালেন্স। এই যে ডিপ্রেশনে চলে যাওয়া বা খুব ইউফোরিক মোডে চলে যাওয়া, এর সাথে আসলে আমাদের হরমোনাল সম্পর্কটা, বা এখানে আপ ডাউন ব্যালেন্সের আসলে কি হরমোনাল সম্পর্ক আছে? বিশেষ করে আমি যদি একটা কমন হরমোনের কথা বলি, সেটা হচ্ছে থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন যদি কমে যায়, তাহলে আমরা সেটাকে বলি হাইপোথাইরয়েডিজম। হরমোন যদি বেড়ে যায়, সেটাকে আমরা বলি হাইপারথাইরয়েডিজম। এই হাইপো এবং হাইপার দুটাতেই মানসিক সমস্যা হতে পারে। বিশেষ করে হাইপোথাইরয়েডিজমে যে লক্ষণগুলো থাকে, সেটার সাথে ডিপ্রেশনের অনেক লক্ষণের মিল থাকে। যেমন তার শরীরে এনার্জি থাকে না, মনটা খারাপ থাকে, কোনো কিছুতে করার আগ্রহ পায় না, ড্রাইভ থাকে না। তো এটার সাথে কিন্তু এই হাইপোথাইরয়েডিজমের সিমটমগুলোর মিল থাকে। তো সেক্ষেত্রে আমরা ধরেন একটা পেশেন্ট আমাদের কাছে আসলো, আমরা তাকে ডিপ্রেশন হিসেবে ডায়াগনোসিস করলাম, কিন্তু আমরা তার থাইরয়েড ফাংশনটা দেখলাম না, অথচ সে হাইপোথাইরয়েডিজমে ভুগছিল। তখন কিন্তু আমরা শুধুমাত্র ডিপ্রেশনের ওষুধ দিয়ে তার এটাকে নির্মূল করা সম্ভব হবে না। এই জন্য আমাদের অবশ্যই তখন দেখে ফেলতে হয়। একটা খুব কমন ব্যাপার আছে, যেটা ডিপ্রেশনের সাথে আমরা যদি ড্রাগস বা ঔষধ দিকে চলে যাই, সেটা হচ্ছে ঘুমের ঔষধ। মানে অনেকেই এভাবে বলে থাকেন যে ডিপ্রেশন চিকিৎসায় কি শুধুই ঘুমের ঔষধ দেওয়া হয়? এই বিষয়টা আসলে খুবই কমন। মানে আমরা যখন ধরেন ওষুধ লিখি, তখন রোগীরা জিজ্ঞেস করে যে ঘুমের ওষুধ দিচ্ছেন না তো? মানে তারাও সবার বলাতে তাদের মনে হয় যে আমরা মনে হয় শুধু ঘুমের ওষুধই দিই। কিন্তু এখানে একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে আমরা যে ওষুধগুলো দিই ডিপ্রেশনে, ডিপ্রেশনের একটা লক্ষণ আমি বলেছি যে তার ঘুমের পরিমাণ কমে যেতে পারে। সেই ঘুমের পরিমাণ ঠিক করার জন্য হয়তো ওষুধ লাগতে পারে, তবে অনেকেরই ঘুমের সমস্যা তেমন থাকে না। তো তাদের ক্ষেত্রে আমরা যে ওষুধগুলো দিই, সেগুলো কি ঘুমের ওষুধ না, সেগুলো মূলত আমরা তাকে তার ডিপ্রেশনটাকে ভালো করার জন্যই ওষুধ দিই। এবং কখনো কখনো কিছু ওষুধের একটা মূল প্রভাবের পাশাপাশি প্রভাব হিসেবে কিছু ঘুমের পরিমাণ থাকতে পারে। তো এই জন্য হয়তো অনেকে ভাবেন যে না, এটা মনে হয় ঘুমের ওষুধ, কিন্তু ডিপ্রেশন চিকিৎসা করার জন্য আসলে ঘুমের ওষুধ দরকার নেই, আমরা ঘুমের ওষুধ দিও না। আচ্ছা, তার মানে এই যে একটা রোগীদের ভিতরে মিথ আছে, এটা একটা ভুল ধারণা। ডিপ্রেশন হলেই আসলে যে ঘুমের ওষুধ, ব্যাপারটা আসলে মোটেও সেরকম নয়। আরেকটু জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে ডিপ্রেশনের কারণে কিন্তু ঘুমের সমস্যা হয়।
কিন্তু রোগীরা মনে করে কি যে ঘুম ঠিক মতো হচ্ছে না, এই জন্য হয়তো তার রোগটা হয়েছে, তার উল্টাভাবে চিন্তা করে আর কি। এই জন্য আমার ঘুমের অসুবিধার কারণে ডিপ্রেশন তৈরি হয়েছে। আসলে কিন্তু অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাপারটা সেরকম না, মানে এটা উল্টাটা হয়, অর্থাৎ আর ডিপ্রেশনের কারণে আমার তার ঘুমের প্রবলেমটা তৈরি হয়। এই জন্য আমাদের ডিপ্রেশনটাকেই মূলত ঠিক করতে চেষ্টা করতে হয়। স্যার, ডিপ্রেশনের ঔষধ যেটা, এটা একটা কথা প্রচলিত আছে যে ডিপ্রেশনের ঔষধই কি আত্মহত্যার প্রবণতা বাড়ে। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং আমার মনে হয় যে যারা নিজেরা চিকিৎসা করেন এবং চিকিৎসা করতে যাবেন বা যাওয়ার দরকার হবে, তাদের সবার জন্য এই ব্যাপারটা জানা দরকার। এবং সোশ্যাল মিডিয়ায় কখনো কখনো এই ধরনের লেখা আসে যে হচ্ছে ডিপ্রেশনের ওষুধে আত্মহত্যা প্রবণতা আরও বেড়ে যায়। তো একেবারে আমি যদি এক লাইনে বলি তাহলে ডিপ্রেশনের ওষুধে আত্মহত্যার প্রবণতা বাড়ে না, যতটুকু বাড়ে এটুকু একেবারেই কম। এবং ঘটনাটা কি হয়, ঘটনাটা হচ্ছে যে ধরেন একজন মানুষের যখন ডিপ্রেস থাকে তখন কিন্তু তার কোনো কিছু করার ড্রাইভ থাকে না, মানে তার যে একটা উদ্দীপনা, আগ্রহ, শক্তি এটা থাকে না। তো আমরা যখন তাকে ওষুধ দিই তখন তার মুডটা যখন একটু ইমপ্রুভ করে, এবং সেই রোগী যদি আগে থেকেই আত্মহত্যার চিন্তা থাকে তখন কিন্তু সেই চিন্তাটা বাস্তবায়ন করার মতো এনার্জি, ড্রাইভ সে পায়। এই জন্য অনেক সময় দেখা যায় যে চিকিৎসা শুরু করার পরে কেউ আত্মহত্যা করে ফেলেন, এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যাদেরকেই আমরা ডিপ্রেশনের ওষুধ দিই না কেন, বিশেষ করে শিশু এবং কিশোর যারা, তাদেরকে আমাদের অবশ্যই ফলো আপ যখন আমরা করি, অ্যান্ড ইভেন রোগীর লোকজন যারা থাকেন তাদেরকে কিন্তু আমাদের বলে দিতে হয় যে তার মধ্যে যদি আত্মহত্যার প্রবণতা আগে থেকে না থেকে থাকে, নতুন করে যদি এ ধরনের কোনো প্রবণতা আপনারা খেয়াল করেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এ ধরনের কেস আমি দেখি নাই যে যাদেরকে ডিপ্রেশনের ওষুধ দেওয়ার পরে তারপরে নতুন করে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তৈরি হয়েছে। তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা আগে থেকেই থাকে, সেইটা ওষুধের জন্য তৈরি হয় না, যেহেতু ওষুধটা আমরা পরে দিচ্ছি আর কি। এটা একটা ব্যাপার। একটা ব্যাপার হচ্ছে যে এই ভয় থেকে যদি আমরা ওষুধ না দিই তাহলে কি হবে, তাহলে আত্মহত্যার রেট হু হু করে বেড়ে যাবে। কারণ আত্মহত্যা যতজন হয় তার মধ্যে অলমোস্ট 60 to 80% হচ্ছে তাদের ডিপ্রেশন থাকে, এবং এই আপনি জানেন যে প্রতি 40 সেকেন্ডে প্রায় একজন আত্মহত্যা করছে। তো এটাকে যদি আমরা তাদেরকে ওষুধ না দিই, দিয়ে যদি রোগটাকে ভালো না করি, তাহলে কিন্তু আত্মহত্যা অনেক বেড়ে যাবে, এবং আত্মহত্যা কমে যাওয়ার পেছনেও কিন্তু একটা বড় কারণ হচ্ছে এই ধরনের ওষুধগুলো। এই জন্য ওষুধের ব্যাপারে ভুল ধারণা রাখা ঠিক হবে না, এবং এ ব্যাপারে একজন চিকিৎসকের সাথেই যোগাযোগ রাখতে হবে। যদি কোনো অসুবিধা মনে হয় তাহলে তার সাথে আলাপ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ এবং চমৎকার বিষয়। আমরা শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের। স্যার, আপনি মানসিক রোগ এবং মাদকাসক্ত ব্যক্তিদের নিয়েও কাজ করেন। আমাদের দেশে তো আসলে মাদকাসক্তি বা এই মাদকের প্রতি তরুণদের একটা ভয়াবহতা আছে। আপনারা যে রোগীদেরকে পান, আসলে এই ডিপ্রেশন বা আত্মহত্যা সব কিছুর সাথে মাদকের অবশ্যই সম্পর্ক আছে, সেই জায়গাটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তুলে ধরেছেন। এখানে দেখেন দুটো ব্যাপার। একটা হচ্ছে যে কেউ যদি ডিপ্রেসড হয় সেখান থেকে কিন্তু সে মাদকের দিকে যেতে পারে, তার একটা হতাশা থেকে। আবার মাদক যেগুলো নেয়, বিশেষ করে ধরেন অ্যালকোহল, তারপরে ঘুমের ওষুধ, তারপরে ব্যথার ওষুধ, এ ধরনের আরও যেগুলো আছে, অ্যান্ড ইয়াবা, ক্যানাবিস, গাঁজা, এই সবগুলোতেই কিন্তু তার মধ্যে ডিপ্রেশন রোগ তৈরি করতে পারে। তখন আমরা সেটাকে বলি ড্রাগ ইনডিউসড ডিপ্রেশন। যে কোনো নেশা জাতীয় যে কোনো কিছু যদি দীর্ঘ সময় খায় তাহলে সেখান থেকে কিন্তু ডিপ্রেশন ডেভেলপ করতে পারে। আবার পক্ষান্তরে ডিপ্রেসড রোগীও কিন্তু নেশার দিকে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হয়। তো সেক্ষেত্রে আমাদের সাথে একটা মানে সম্পর্ক খুব ভালোভাবে জড়িত আর কি। এবং আপনি বলেছেন যে মাদক গ্রহণের পরিমাণটা বাড়ছে, এই সংখ্যাটা আশঙ্কাজনকভাবে তরুণদের মধ্যে, এবং এটা আমরাও আমাদের অভিজ্ঞতাতেও তাই দেখছি আর কি, যে এটা বাড়ছে এবং পাশাপাশি কিন্তু তাদের মানসিক সমস্যাগুলো বাড়ছে। আমরা একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাইব যে একটা জায়গায় কোনো একজন ডিপ্রেসড রোগী আমরা পেয়ে গেলাম, আপনি প্রথমে যেটা বললেন যে একজন চিকিৎসক তিনি নিজের মানে ওই সিচুয়েশনটা প্রকাশ করছেন না, সামাজিক একটা প্রেশার, সেক্ষেত্রে অনেক জায়গায় এই সমস্যাটা হয় যে এই প্রকাশ না করার কারণে একটা সময় গিয়ে সে একটা খারাপ অবস্থা চলে যায়। কোনো একটা বাসায় যদি একজন ডিপ্রেসড রোগী থাকে সেক্ষেত্রে ওই বাসার ব্যক্তিদের করণীয় কি, আর যদি আমরা বলি যে সামষ্টিকভাবে আমরা আমাদের সোশ্যাল জায়গা থেকে এই ধরনের রোগীদেরকে কীভাবে ডিল করবো, যদি বলেন। গুড, ভেরি গুড কোশ্চেন। প্রথমত আমি যে লক্ষণগুলো বলেছি আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের আশেপাশে কারোর মধ্যে এ ধরনের কোনো কিছু আছে কি না। তো যদি থাকে তাহলে আমাদের করণীয় হচ্ছে যে তার সাথে এটা নিয়ে কথা বলা, তাকে কথা বলার সুযোগ দেওয়া। কারণ ম্যাক্সিমাম ডিপ্রেস পেশেন্ট তার মনের খারাপ লাগার কথাটা প্রকাশ করতে পারে না, বা প্রকাশ করলেও আশেপাশের মানুষ যে পরিমাণ সহানুভূতি নিয়ে সেটা দেখার কথা সেটা দেখে না। তো তাদেরকে সেই স্পেসটা দেওয়া, তো সেই স্পেস দিলে যাদের ডিপ্রেশনের পরিমাণটা হালকা, তীব্রতাটা কম, তাদের কিন্তু এটাতেই অনেকখানি ইমপ্রুভ হয়ে যাবে।
আর দ্বিতীয় যেটা হবে সেটা হচ্ছে আমি যদি তার সাথে কথা বলি, স্পেসটা তাকে দিই, তাহলে সে তার খারাপ লাগাটা বলতে পারবে, অ্যান্ড ইভেন তার মধ্যে সুইসাইডাল থট আছে কি না সেটাও সে এক্সপ্রেস করতে পারবে। তখন আমাদের যে কাজ, সে কাজটা হচ্ছে তাকে চিকিৎসকের কাছে নিয়ে আসা। দেখেন, আমি কিন্তু মাঝে একটা কথা বলেছি যে ডিপ্রেসড রোগীদের একটা পর্যায়ে মনে হয় যে কোনোভাবেই আমি আর ঠিক হব না, আমাকে ওষুধ দেওয়া হোক, যেভাবেই হোক ঠিক হব না। এই যে মনে করছে যে আমি আর ঠিক হব না, সে তো ডাক্তারের কাছে যেতে চাইবে না। এর ফলে তার নিজে থেকে কিন্তু চিকিৎসকের কাছে যাওয়ার যে ড্রাইভ, সেটা কিন্তু থাকে না। তো এখানে করণীয় হচ্ছে যারা আশেপাশে থাকেন তাদেরই করণীয় হচ্ছে যে তাকে চিকিৎসকের কাছে নিয়ে আসা। এবং আমরা ডিপ্রেশনকে ডিল করতে চাই, আত্মহত্যাকে কমাতে চাই, সব ক্ষেত্রে কিন্তু আমাদের এই করণীয় কাজটা আছে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, অনুষ্ঠানের শেষের দিকে। আপনার পক্ষ থেকে যদি দর্শকদের উদ্দেশ্যে স্পেসিফিক কোনো মেসেজ থাকে এই জায়গাটা ডিল করার ক্ষেত্রে, আপনি বলতে পারেন স্যার। জি, আমার পক্ষ থেকে স্পেসিফিক মেসেজ হচ্ছে, দেখেন যে আমরা আমাদের শারীরিক বিভিন্ন সমস্যা হলেই কিন্তু সেটাকে আমলে নিই, সেটাকে চিকিৎসকের কাছে যেতে চাই, এবং আমরা আমাদের শরীরটাকে ভালো রাখার জন্য অনেক কিছু করি। ঠিক একইভাবে আমাদের যেমন শারীরিক রোগ হয়, ঠিক আমাদের অনেক মানসিক রোগ হতে পারে। তো আমাদের মধ্যে কখনো যদি মানসিকভাবে কোনো কিছু নিয়ে খারাপ লাগা, অশান্তি, অস্থিরতা থাকে, তাহলে সেটাকে গুরুত্বের সাথে দেখা দরকার, এবং গুরুত্বের সাথে দেখে কোনো ধরনের হীনমন্যতা ছাড়াই সেটা নিয়ে আমাদেরকে চিকিৎসকের কাছে আসা দরকার। এবং আমরা যদি কখনো দেখি যে আমাদের আশেপাশের কোনো মানুষ বিভিন্ন ধরনের মানসিক স্ট্রাগলের মধ্যে আছে, ডিফিকাল্টিসের মধ্যে আছে, তাহলে আমাদের উচিত তার ব্যাপারে সহানুভূতিশীল হয়ে তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া, এবং প্রয়োজন হলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে আসা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে ভবিষ্যতে আমরা কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বিষণ্ণতা রোগ, কারণ ও চিকিৎসা, এবং এ বিষয়ে আমাদের সাথে উপস্থিত ছিলেন ডক্টর মনিম রেজা, সহকারী অধ্যাপক, মানসিক রোগ ও মাদকাসক্তি বিভাগ, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। আসলে অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলেছি, অনেকগুলো কারণ আমরা আবিষ্কার করার চেষ্টা করেছি। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের পারস্পরিক বোঝাপড়া, সামাজিক একটা সুবিচার বা অত্যন্ত সুন্দর একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সামষ্টিক একটা স্থিরতা যদি থাকে সমাজ থেকে, তাহলে কিন্তু এই বিষণ্ণতা, আত্মহত্যা, মাদকাসক্তির মতন এই ব্যাপারগুলো আমরা দূরীভূত করতে পারবো। ভবিষ্যতে আরও কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ডক্টর টিভির সাথেই থাকুন।